ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ইংরেজি গ্রামারের কিছু বেসিক কনসেপ্টস এবং তার সংক্ষিপ্ত সার। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা জানবো আমরা সেটা হচ্ছে যে লেটার বা বর্ণ। এ থেকে জেড পর্যন্ত ইংরেজিতে মোট 26টি লেটার রয়েছে। তাহলে এ বি সি এই এক একটিকে কি বলে? এক একটিকে বলে বর্ণ। লেটারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে ক্যাপিটাল লেটার এবং অন্যটা হচ্ছে যে স্মল লেটার। ক্যাপিটাল লেটারকে বলা হয় বড় হাতের, এবং এ বি সি এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, আর এ বি সি এগুলো হচ্ছে যে স্মল লেটার বা ছোট হাতের। এরপর চলে আসি আমরা অ্যালফাবেট। এখানে একটা জিনিস মনে রাখবে যে লেটার লেটার কখনো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেগুলো ওয়ার্ডে ব্যবহৃত হয়। এরপর অ্যালফাবেট, বর্ণমালা। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে বর্ণমালা, মালা কি দিয়ে তৈরি হয়? মালা তৈরি হয় ফুল দিয়ে। সেরকম কতগুলো বর্ণ দিয়ে যে একটি মালা তৈরি হয়, এ বি সি ডি এ থেকে যে পর্যন্ত যে বর্ণগুলো দিয়ে একটি মালা তৈরি হয় তাকে বলা হয় বর্ণমালা বা অ্যালফাবেট বলে। অ্যালফাবেটের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে যে ভাওয়েল অ্যান্ড অ্যানাদার ইজ কনসোনেন্ট। ভাওয়েল, ভাওয়েলকে বাংলায় বলে স্বরবর্ণ। কোনগুলো স্বরবর্ণ ইংরেজিতে? এ ই আই ও ইউ এই 5টি লেটারকে বলা হয় ভাওয়েল বা স্বরবর্ণ। আর কনসোনেন্ট কাকে বলে? কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ কাকে বলে? এ ই আই ও ইউ এই 5টি লেটার বাদ দিয়ে বাকি 21টি লেটারকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো ভাওয়েল আর কনসোনেন্টের কি কাজ? ভাওয়েল ছাড়া কোনো শব্দ উচ্চারিত হতে পারে না। যেমন তোমাদেরকে বলি আমরা যে বার্ড একটা শব্দ, কতগুলো লেটার নিয়ে তৈরি হয়েছে বার্ড। এই আইটা যদি না থাকতো তাহলে বি আর ডি এটাকে উচ্চারিত হতো? হতো না। এরপর চলে আসি আমরা ওয়ার্ড। ওয়ার্ড কথার বাংলা অর্থ হলো শব্দ। শব্দ কি দিয়ে তৈরি হয়? শব্দ তৈরি হয় লেটার দিয়ে। কতগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে বলা হয় ওয়ার্ড বা শব্দ। যেমন বয়, বি ও ওয়াই, এখানে বয় একটি শব্দ। কেন বয় একটি শব্দ? বি একটা লেটার, ও একটা লেটার, ওয়াই একটা লেটার পাশাপাশি বসেছে এবং একটি অর্থ আছে যার অর্থ হলো বালক, তাই এটি একটি শব্দ। এরপর চলে আসি আমরা সিলেবল। সিলেবেলের বাংলা হলো অক্ষর বা দল। সিলেবেল কাকে বলে? একটি শব্দের যতটুকু অংশ একটি মাত্র নিঃশ্বাসে উচ্চারণ করতে পারা যায় তাকে বলা হয় সিলেবল বা দল বা অক্ষর বলে। যেমন একটা শব্দ আমরা বলছি যে ক্যাট। এই ক্যাট শব্দটা উচ্চারণ করতে কত সময় নিচ্ছি? আমরা কতবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি? একবার নিচ্ছি। তাই বলবো এই ক্যাট ওয়ার্ডটিতে একটি মাত্র সিলেবল রয়েছে। এরকম ভাবে যে শব্দে একটি সিলেবল রয়েছে তাকে বলা হয় মনোসিলেবিক ওয়ার্ড, যে শব্দে দুটি সিলেবল রয়েছে তাকে বলা হয় ডাইসিলেবিক ওয়ার্ড, তিনটি থাকলে ট্রাইসিলেবিক, চারটা থাকলে টেট্রাসিলেবিক, পাঁচটা থাকলে পেন্টাসিলেবিক, এভাবে সো অন অ্যান্ড সো অন। ইংরেজিতে দেখা গেছে যে একটা শব্দের সর্বোচ্চ 19টা পর্যন্ত সিলেবল থাকতে পারে। সেটা একটা মানে ডিজিজের নাম, লাং ডিজিজের নাম। তো সিলেবেল জানার যে কি দরকার, সিলেবেলটা কেন দরকার আমাদের? সিলেবেল দরকার এই কারণে, কোনোটা শব্দ আমরা লিখতে চাইছি তাহলে আমরা ভেঙে ভেঙে লিখবো। যেমন আমরা একটা শব্দ লিখতে চাইছি রেসপিরেটরি, রেসপিরেটরি, তাহলে আমরা খুব সুন্দর করে উচ্চারণটা করতে পারলাম। তাহলে এই রেসপিরেটরি শব্দটাতে কটা সিলেবেল রয়েছে? 5টা সিলেবেল রয়েছে। তো সিলেবেল যদি আমরা ভালো করে জানি তাহলে যে কোনো শব্দ আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো, পড়তে পারবো, উচ্চারণ করতে পারবো। সিলেবেল জানা এটাই হচ্ছে সুবিধা। এরপর আমরা চলে আসি সেন্টেন্স বা বাক্য। বাক্য কি দিয়ে তৈরি হয়? কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। যেমন আই ইট রাইস, এটি একটি বাক্য। কেন এটি একটি বাক্য?
এখানে আই একটি শব্দ, ইট একটি শব্দ, রাইস একটি শব্দ, পাশাপাশি বসেছে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে, তাই তাকে বলা হয় সেন্টেন্স। তাহলে সেন্টেন্স তৈরি হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে, তখন তাকে আমরা বলছি সেন্টেন্স বা বাক্য। একটা জিনিস মাথায় রাখবে এখানে, যে ধরো এটা যদি থাকতো যে মিন ইট গ্রাস, মানুষেরা ঘাস খায়, তাহলে এটা কি বাক্য বলা যেত? এখানে দেখো এটাও একটা মিন একটা শব্দ, ইট একটা শব্দ, গ্রাস একটা শব্দ, তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসেছে, তার একটি অর্থ রয়েছে, তাহলে ইজ ইট আ সেন্টেন্স? নো, ইট ইজ নট আ সেন্টেন্স। কারণ কতগুলো শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করাটাকেই বাক্য বলা যাবে না, তার মধ্যে কিছু না কিছু হলো সত্যাদি সত্য থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপর সেন্টেন্সের পার্টস অফ সেন্টেন্স, একটি সেন্টেন্সের কতগুলি অংশ আছে। সেন্টেন্সের দুটি ভাগ, একটা হচ্ছে সাবজেক্ট and another is predicate। সাবজেক্ট কাকে বলে? একটি বাক্যে যে কাজটি করে তাকে বলা হয় সাবজেক্ট, আর যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট বা উদ্দেশ্য বলে, অনেক সময় কর্তাও বলি আমরা। আর প্রেডিকেট বা বিধেয় কাকে বলে? সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। আচ্ছা, এই বাক্যটাকে দিয়ে আমরা উদাহরণ দিয়ে দেখা যাক। আই ইট রাইস, এখানে আমি ভাত খাই, কে ভাত খাচ্ছে, কার সম্বন্ধে বলা হচ্ছে? আই সম্বন্ধে বলা হচ্ছে, তাই আই হলো একটি সাবজেক্ট। আর ভাত খায় এই অংশটা হচ্ছে যে আমি সম্বন্ধে বলা হচ্ছে, তাই এটাকে বলা হয় বিধেয় বা প্রেডিকেট। তাহলে একটা বাক্য তৈরি হতে গেলে যে একটি বাক্য তৈরি হতে গেলে তিনটি এলিমেন্ট লাগবে মোট। একটা হচ্ছে যে SVO, এটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটে নিয়েই একটি বাক্য তৈরি হয়। সাবজেক্ট হচ্ছে বাক্যে যে কাজটি করে, আর ভার্ব আর অবজেক্ট এরা থাকে প্রেডিকেটের মধ্যে। ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, কাজ করা হওয়া আছে বোঝাতে, তাকে বলা হয় ভার্ব। আর অবজেক্ট কাকে বলে? অবজেক্টকে বাংলায় বলা হয় কর্ম। কর্ম কাকে বলে? কর্ম হচ্ছে যে কর্তা যে কাজটি করে তাকে বলা হয় কর্ম। এই যে আমি একটা বাক্য এর আগে উদাহরণ দিয়ে দেখালাম, আমি ভাত খাই, আমি কি খাই? আমি ভাত খাই। তোমাকে বলা হলো যে আমি কাজ করি, আমি কি করি? আমি কাজ করি। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট বা কর্ম। এরপর আমরা চলে আসব যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ভার্বে দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। তোমরা হয়তো নাম শুনে থাকবে যে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া কি? ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আছে তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। যেমন উদাহরণ দিয়ে দেখায়, ডু হচ্ছে একটা ভার্ব যার পাস্ট টেন্স হচ্ছে ডিড, থার্ড ফর্ম হচ্ছে ডান। তাহলে এই ডু ভার্বটি একটি কি ভার্ব? ডু ভার্বটি হলো একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আরো ভালো করে বলা যায় যে ভার্বগুলি গ্রামারের নিয়ম নীতি মেনে চলে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আরো বলা যায় যে ভার্বগুলি সাবজেক্ট অনুযায়ী, যে ভার্বগুলি সাবজেক্ট অনুযায়ী বদলায় বা পার্সন অনুযায়ী বা নাম্বার অনুযায়ী বদলায় তাদেরকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব হচ্ছে ঠিক তার উল্টোটা। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বগুলির পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম নেই তাদেরকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, বা যারা গ্রামারের নিয়ম নীতি মেনে চলে না তাদেরকে বলা হয় অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও করব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। এরপর চলে আসি আমরা ফ্রেজ। ফ্রেজ কথার অর্থ কি? শব্দগুচ্ছ। ফ্রেজকে বাংলায় কি বলে? ফ্রেজকে বাংলায় বলে শব্দগুচ্ছ। তাহলে শব্দগুচ্ছ নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, শব্দ নিয়ে যে একটা গুচ্ছ তৈরি হয় তাকে বলে শব্দগুচ্ছ। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই যে হি ইজ অন হিজ ওয়ে, হি ইজ অন হিজ ওয়ে। তাহলে
যে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, তাহলে অন হিজ ওয়ে এই অংশটা কি? এটা শব্দও তো নয়, এটা তো একসাথেই আমাদের বলতে হচ্ছে। তাহলে এটি একটি কতগুলো শব্দ নিয়ে তৈরি হচ্ছে, তাই এটি একটি কি? শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কাকে বলে? তাহলে শব্দগুচ্ছ তৈরি হয় কতগুলো শব্দ নিয়ে, ওয়ার্ড নিয়ে, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে। এবং শব্দগুচ্ছ মানে কিন্তু সব বাক্য নয়, শব্দগুচ্ছ বাক্য নয়। শব্দগুচ্ছে কি করে তোমরা শব্দগুচ্ছ চিনতে পারবে? যে শব্দগুচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। কি থাকবে না? সাবজেক্ট থাকবে না আর ফাইনাইট ভার্ব থাকবে না শব্দগুচ্ছে। আর এরপর চলে আসে ক্লজ বা বাক্যাংশ। ক্লজ বা বাক্যাংশ নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে বাক্যের একটি অংশ, বড় বাক্যের একটি ছোট অংশকে বলা হয় বাক্যাংশ। ক্লজ মানে বাক্য নয়, ক্লজ হচ্ছে বড় বাক্যের একটি ছোট অংশ। আচ্ছা, সিনেমার মধ্যে সিনেমা, ঘরের মধ্যে ঘর, এটা হচ্ছে ক্লজ। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। Listen to me what I say, what I say। তাহলে listen to me what I say, শোনো আমি যেটা বলি, তাহলে এটা একটা বাক্য, এটা একটা বড় বাক্য, বুঝেছো? তো listen to me এটা বাক্যের অংশ, আর what I say এটা একটা অংশ। তাহলে এদেরকে বলা হচ্ছে বাক্যাংশ। কেন বাক্যাংশ বলা হচ্ছে? এখানে সাবজেক্ট রয়েছে, এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, এখানেও সাবজেক্টটা উহ্য আছে, ইউ নামক সাবজেক্টটা উহ্য আছে, আর লিসেন নামক ভার্ব রয়েছে। তাহলে এরা বড় বাক্যের একটি ছোট অংশ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, তাকে বলা হয় ক্লজ বা বাক্যাংশ। ইংরেজি গ্রামার শিখতে গেলে ফ্রেজ এবং ক্লজ এই দুটো অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ, প্রত্যেকটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ অংশ। তো এগুলো নিয়ে আমি আবার বিস্তারিতভাবে ভিডিও করব। এরপর আমরা চলে আসি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে বাংলায় বলে পদ প্রকরণ। কি বলে? পদ প্রকরণ। পদ নামটা আমরা শুনে থাকবো। পদ প্রকরণ কি? পদ প্রকরণ হচ্ছে একটি বাক্যের এক একটি অংশকে বলা হয় এক একটি পদ। একটি বাক্যের এক একটি অংশকে বলা হয় পদ। একটি বাক্য আমি লিখছি যে আই উইল গো টু স্কুল, I will go to school। তাহলে এটি একটি বাক্য। এই বাক্যের আই একটি অংশ, উইল একটি অংশ, গো একটি অংশ, টু একটি অংশ, স্কুল একটি অংশ, এই প্রত্যেকটা কিন্তু একটা পদ। তাহলে এই এক একটা পদ কিন্তু এক একটা কাজ করে, এক একটা পদ এক একটা কাজ করে। কোনোটা হচ্ছে সাবজেক্ট, কোনোটা হচ্ছে ভার্ব, কোনোটা হচ্ছে অবজেক্ট, কোনোটা হচ্ছে প্রিপোজিশন, কোনোটা হচ্ছে যে প্রোনাউন, কোনোটা হচ্ছে যে নাউন, কোনোটা অ্যাডজেক্টিভ, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডভার্ব। প্রত্যেকটা পদের একটা নির্দিষ্ট কাজ রয়েছে। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ নামটা শুনে বুঝতে যে পার্ট, স্পিচ মানে কথা, কথা মানে বাক্য ধরে নাও, কথা মানে বাক্য ধরে নাও। তো বাক্যের এক একটি অংশকে বলা হয় পদ, আর এই পদ এক একটি অংশ এক এক রকমের কাজ করে। পার্টস অফ স্পিচের 8টা ভাগ রয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পরে এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এরপর চলে আসি আমরা নাম্বার বা বচন। বচন কাকে বলে? নাম্বার, নাম্বার হলো এক ধরনের নাউন। আচ্ছা, নাউন নাম বোঝালে তো নাউন হয়, যে পার্টস অফ স্পিচের দ্বারা নাম বোঝায় তাকে বলা হয় নাউন, যে কোনো নাম বোঝাতে পারে। তো নাউন বা প্রোনাউনের নাম্বার হয়। বচন কাদের হয়? নাউন বা প্রোনাউনের, বিশেষ্য এবং সর্বনামের। নাম্বারের দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। অ্যানাদার ইজ প্লুরাল। সিঙ্গুলারকে বাংলায় বলা হয় একবচন, যে নাউন বা প্রোনাউনের দ্বারা একটি বা একজনকে বোঝায় তাকে বলা হয় সিঙ্গুলার। আর যে নাউন বা প্রোনাউনের দ্বারা একের অধিককে বোঝায় তাদেরকে বলা হয় প্লুরাল, বা বাংলায় বলা হয় বহুবচন। নেক্সট যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে পারসন বা পুরুষ। পুরুষ কাকে বলে? পুরুষ হলো এক ধরনের বলার ধরন, যে কে বলছে
কে বলছে, কাকে বলছে, কার সম্বন্ধে বলছে, কে বলছে, কাকে বলছে, কার সম্বন্ধে বলছে, এইটা বোঝাতে পুরুষের ব্যবহার করা হয়। যেমন আমি তোমার সাথে কথা বলছি যদুকে নিয়ে, তাহলে আমি বলছি আমি হচ্ছি কোন পার্সন? আমি হচ্ছি ফার্স্ট পার্সন, বাংলায় বলে উত্তম পুরুষ। কাকে বলছি? তোমাকে বলছি, মানে সেকেন্ড পার্সন, মধ্যম পুরুষ। কার সম্বন্ধে বলছি? যদু সম্বন্ধে বলছি, তাহলে যদু হচ্ছে থার্ড পার্সন বা প্রথম পুরুষ। তাহলে পুরুষের তিনটে ভাগ, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। একটা জিনিস মনে রাখবো সবসময় যে আমি আমরা হচ্ছে যে ফার্স্ট পার্সন, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকিগুলো হলো থার্ড পার্সন। তাহলে আজকের মতো এখানেই শেষ। বাকি আমি ভিডিও আস্তে আস্তে আপলোড করতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।